প্রিয় দর্শক, বার্ধক্যের কারণে শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে। অর্থোপেডিকের সাথে জড়িত সমস্যাও বেড়ে যায় বয়সের সাথে সাথে। আজকে আমরা এ সংক্রান্ত আলোচনা করব। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এ আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা বয়স্কদের সুস্থ থাকার উপায় এই বিষয়ে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বয়স্কদের সুস্থ থাকার উপায় সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ফজলুল হক। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনি একজন বিখ্যাত স্পাইন সার্জন এবং আপনি অনেক সার্জারি করেছেন। এই বিষয়ে আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। এবারে আমরা বয়স্কদের সুস্থ থাকার উপায় এই সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। বয়স্কদের সুস্থ থাকার উপায় এই বিষয়টি আপনি বেছে নিলেন কেন আলোচনা করবার জন্য? অ্যাকচুয়ালি আমি অর্থোপেডিক্স এবং স্পাইনের বিশেষজ্ঞ। আমি আমার এই স্কোয়ারের কথাই বলি, বিগত 17 বছর আমি এখানে কাজ করতেছি এবং একজন অর্থোপেডিক্স এবং স্পাইনের বিশেষজ্ঞ হিসেবে দেখছি যে আমাদের একটা বিরাট জনগোষ্ঠী চিকিৎসার জন্য আমাদের কাছে আসছে। সেই চিকিৎসাগুলো যে আমরা চিকিৎসা করতেছি, ওষুধ দিতেছি, অপারেশন করতেছি বা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর থেকে আমরা সবচাইতে ভুল করতেছি। তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে ওই অসুখগুলো হয়তো তাদের আর হবে না। আমি আমার বিশেষজ্ঞ, আমি আমার স্পেশালিটি হিসেবে যেটা বলতে চাই, আমি অর্থোপেডিক্সের অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস বা ডিজেনারেটিভ ডিজিজেস অফ দ্য স্পাইন, আমি হার্ট ডিজিজ বা ডায়াবেটিস নিয়ে বিশদ আলোচনায় যেতে চাই না, আমার এরিয়াতে থাকতে চাই। তো আমি এই যে অস্টিও আর্থ্রাইটিস, এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। এটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের যে ডিজেনারেশন বা ক্ষয় হচ্ছে এর সাথে রিলেটেড। কিন্তু এই ক্ষয়টাকে কিভাবে আমরা কমাই বা প্রতিরোধ করে এই অস্টিও আর্থ্রাইটিসটাকে থেকে মুক্ত থাকতে পারি, সেটা একটা বিষয়। কারণ এই বিষয়ে আমার কাছে মনে হচ্ছে আমাদের সাধারণ লোকজনের মধ্যে সেরকম সচেতনতা নাই। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস যত আমাদের বয়স বাড়বে তত হাড় ক্ষয় হবে। হাড় ক্ষয় হওয়ার সাথে সাথে মাংসপেশিও দুর্বল হবে। এই যে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং যখন এগুলো ক্ষয় হচ্ছে তখন কি হচ্ছে, লোকটা দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যে ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা ভাঙার চিকিৎসা করতেছি, মানে যেভাবেই হোক তাকে হাঁটানোর চেষ্টা করতেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চিন্তা করতেছি না যে ভদ্রলোক পড়ে গেল কেন দাঁড়ানো অবস্থা থেকে। আর দাঁড়ানো অবস্থা থেকেই পড়লে একজন স্বাভাবিক মানুষের হাড় ভাঙার কথা নয়। তাহলে হাড়টা যে ভেঙে গেল, হাড়টা যে দুর্বল হয়ে গেছে বা হাড়ের যে শক্তি সেটা যে নাই, সেটার আমরা ব্যবস্থা করি না বা আমরা বোঝানোর চেষ্টা করি না, বা কখন কি ব্যবস্থা নিতে হবে বা কিভাবে, অনেক কিছুই আছে সেটা যদি সেই জিনিসগুলো যদি তাদের জানা থাকতো তাহলে কিন্তু সেটা সহজেই ওনারা ম্যানেজ করতে পারতেন এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। ঠিক এই উদ্দেশ্যে নিয়েই আজকে আমার এই স্টেজে আসা এবং কথা বলার জন্য ঠিক করা। জি, এবং আপনি যে বলছিলেন যে এই বিষয়টা আগে থেকেই যদি সচেতন করা যায়, তাহলে যখন নাকি কারো এই ধরনের, আপনি যে 3টা ডিজিজের কথা বললেন, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস কিংবা অন্য যে কোনো ধরনের ডিজিজেই আপনাদের চিকিৎসা যেই ব্যয়বহুল, সেটাও কিন্তু অনেকখানি কমানো সম্ভব। মানে কেউ যদি এটা প্রিভেন্ট করতে পারে তাহলে তো তার সেই আর্থিক যে খরচটা সেটাও তো প্রিভেন্ট করা যায়। চিন্তা করেন, একজন অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে হয় না। এটা একটা নিতান্তই ক্ষয় রোগ। ক্ষয়টা হয় কোথায়?
সে আমরা যদি হাঁটুর কথা চিন্তা করি, হাঁটুর যে দুটো হাড় আছে এর মাঝে একটা নরম জিনিস আছে, হাড়ে হাড়ে যাতে না লাগে সে নরম টিস্যুটা, তাকে আমরা বলি আর্টিকুলার কার্টিলেজ বা কার্টিলেজ। এই কার্টিলেজটা এটা একটা শক অ্যাবজর্বার, এটাই প্রোটেক্ট করে আমরা হাঁটা চলা ফেরা সব কিছুতে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হয় কি, ওজনটা বেড়ে যায়, অ্যাট দ্য সেম টাইম মাংসপেশির শক্তি কমে যায়, মুভমেন্ট কমে যায়, যার ফলে মাংসপেশির যেটা আছে ওটা আরও দুর্বল হয়ে যায়। ফলে কি হয়, পুরা শরীরের যে ওজন সেই লোডটা যে কার্টিলেজের পরে পড়ে, কার্টিলেজটা ক্ষতিগ্রস্ত হয়, তখনই ব্যথা শুরু হয়। এবং এভাবে চলতে চলতে যখন ফুল কার্টিলেজটা চলে যায় তখন হাড়ে হাড়ে লাগতেছে, কিছু করার নাই। জি, এই সিচুয়েশনটা আমরা যদি বুঝাতে পারি অনেকাংশে এটাকে বন্ধ করা সম্ভব। নিশ্চয়ই। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার কথা শুনি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মালিবাগ থেকে বলছিলাম, আমার এজ 45। জি, আমার সমস্যা হচ্ছে শোয়া থেকে উঠলে আমার হয়ে থাকে, কোমরে ব্যথা অনুভব করি, হাতে কিছু বহন করলে হাতের ব্যথা করে। এমনকি আমি যখন শুয়ে থাকি দীর্ঘক্ষণ বালিশে, উঠা বালিশে, তখন আমার গলার দিকে ব্যথা করতে থাকে, মানে অস্বস্তি ধরনের ব্যথা, আরেও হালকা ব্যথা হয়। এটা সমস্যা হতে পারে। আচ্ছা, জি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের দর্শক লাইনে আছেন, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান দর্শককে করতে পারেন। আপনার বয়সটা যদি বলেন তাহলে বোঝা যাবে যে 45 বছর, 45 জি। 45 বয়সে মেরুদণ্ডে ব্যথা হচ্ছে শুয়ে থাকলে, আপনি কি ওভারওয়েট? আপনার ওজনটা কি খুব বেশি? না, তেমন ওভারওয়েট না, আমি আসলে ওই ঘুমের মধ্যে একটু আঁকাবাঁকা হয়ে ঘুমাই, এটা আমার অভ্যাস। আচ্ছা, তবে মনে রাখতে হবে আপনি যদি খুব নরম বিছনায় ঘুমান তাহলে কিন্তু আপনার মেরুদণ্ডে ব্যথা হবে। এটা একটা। আর একটা হতে পারে, দেখেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে মেরুদণ্ডের পাশে যে মাংসপেশি আছে এই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। আপনি যদি খুব সিডেন্টারি লাইফস্টাইল, সারাদিন অফিসে বসে কাজ করলেন, বাসায় এসে ঘুমালেন, সকালবেলা আবার উঠে চলে গেলেন, এভাবে করতে করতে একটা সময় আসে যে মেরুদণ্ডের পাশের মাংসপেশি এবং মেরুদণ্ডের ভিতরে যে দুটো হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে এগুলো অনেক সময় ক্ষয় হয়। এনিওয়ে, আমি আপনাকে সাজেশন দেব, এই স্টেজে যদি আপনি রেগুলার কোনো এক্সারসাইজ করেন হয়তো আপনার এই ব্যথাটা হবে না। এক্সারসাইজের মধ্যে যে ইজি অ্যান্ড ফিজেবল, আমার মনে হয় ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আপনি যদি রেগুলার যে কোনো একটা সময়ে 45 মিনিটস টু অ্যান আওয়ার, 1 ঘন্টা হাঁটতে পারেন, দেখবেন আপনার হয়তো এই ব্যথাগুলো আর থাকবে না। আচ্ছা, আমরা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম। যখন কারো হাঁটুতে ব্যথা হয় তখন স্বাভাবিকভাবেই আপনাদের কাছে আসেন, এবং তখন আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন? দেখেন, আমার কথা আমি বলতে পারি বাস্তব অভিজ্ঞতা থেকে। আমরা যে 30টা পেশেন্ট যদি দেখি তার মনে হয় 15-20টাই হাঁটুর ব্যথা না হলে কোমরের ব্যথা নিয়ে আসে। তো আমার কাছে মনে হয় যে হাঁটুর ব্যথাটা একটু যদি মানুষ বুঝতে পারতো তাহলে হয়তো এটা হতো না। হাঁটুর ব্যথাটা আমার অভিজ্ঞতায় আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই 80 থেকে 90% ক্ষেত্রে ওভারওয়েটের জন্য হচ্ছে বা ওবিসিটির জন্য হচ্ছে। ওবিসিটি, ওভারওয়েট, এই বিষয়টা একটু যে পেশেন্টরা আসে বেশিরভাগ সাধারণ মানুষ বোঝে না যে তার স্ট্যান্ডার্ড ওজন কতটুকু আর কতটা হলে সেটা ওভারওয়েট হচ্ছে। একটা মানুষ সে কিন্তু জানে না যে তার ওজন কতটুকু থাকা দরকার। এই বিষয়টাও একটা বড় বিষয়। একটা মানুষ কতটুকু ওজন, সে আমার কথা বলি, আমার ওজন কত থাকার কথা, সেটা আমি যদি খুব সিম্পলি হিসাব করি, আমার হাইট যদি সেন্টিমিটারে মেজার করি, সে আমার হাইট হচ্ছে 170। তো 170-র 100 আপনি মাইনাস করেন, বাদ দেন, 70 ইজ মাই স্ট্যান্ডার্ড ওয়েট। আপনারা এভাবেও সহজে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ওজনটা ধরে নেবেন। কিন্তু আমি দেখছি আমার পেশেন্টরা ওজন থাকার কথা 50, তার ওজন আছে 85, ওজন থাকার কথা 65, ওজন আছে 100। তো এই যে ওভারওয়েট 20 কেজি বা 25 কেজি
বা 30 কেজি, এই ওজনটা কিন্তু তাকে সবচাইতে খারাপ করতেছে। তার হাঁটুতে কার্টিলেজটা রিপিটেড ট্রমা হচ্ছে, কারণ তার সিডেন্টারি লাইফস্টাইল, সে সেরকম কোনো এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তেমন কিছু নাই। যদি বলা হয় যে আপনি এটা করেন, বলে আমি তো সারাদিনই বাসার ভিতরে কাজ কাম করতেছি, ঘুরে বেড়াইতেছি, আমি তো হাঁটার মধ্যেই আছি। উনি তো জানেন না যে হাঁটাটা বলতে আমি কি বুঝাচ্ছি। যখন তাকে বলা হয় যে আপনি 1 ঘন্টা বা 45 মিনিটস হাঁটেন, তাহলে আপনার এই মাংসপেশিগুলো শক্তিশালী হবে, আপনার ওয়ার্কআউট হবে, আপনার ওয়েটটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, একটু খাওয়া কমান। এখন খাওয়া কমানোর কথা যখন বলা হয়, তখন বলে স্যার আমি তো কিচ্ছু খাই না। তো এই যে কিচ্ছু খায় না বলতে সে বোঝাচ্ছে সে আগে যেটা খেত তার থেকে কম খাচ্ছে। একটা ফোন নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মেহেদী হাসান মকবুল। জি জি, আমার বয়স 46। হ্যাঁ, আচ্ছা আমার ওই হাঁটুতে এবং কোমরে এবং দাঁড়াতে মানে মেরুদণ্ডতে মাঝে মাঝে অনেক ব্যথা হয়। আর হাঁটুতে আর কোমরে অনেক ব্যথা, বিশেষ করে হাঁটুটাতে অনেক ব্যথা। এগুলো এত ব্যথা, তীব্র ব্যথার কারণে আমি মানে অনেক সময় নামাজ পড়তে গেলেও কষ্ট হয়, উপরে উঠতে পারি না, উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয়। আচ্ছা জি, আপনার ওজনটা কি বলা যাবে? আমার ওজনটা, আমার এমনি হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি, আগে 65 ছিল। হ্যাঁ, 65 থেকে 6, 7 এরকম ছিল। এখন হঠাৎ করে হাত ভেঙে যাওয়ার পরে আমি ভিটামিন টেবিল খাওয়ার পরে ওজনটা আমার বাইরে গেছে, 73 কেজি হয়ে গেছে। আচ্ছা জি, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা শুনে আমার কাছে মনে হয়েছে, আপনি বললেন যে সিঁড়ি উঠানামা করতে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে হাঁটুতে, বা হাঁটুতে এমনি ব্যথা হয়, মেরুদণ্ডেও ব্যথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার আসলে হাঁটুতে একটু সমস্যা হচ্ছে, সেটা হয়তো আপনার ওভারওয়েট। আসলে আপনার যে বয়স, এই বয়সের পরে যখন ওজনটা যদি বেশি থাকে আর আপনি যদি রেগুলার কোনো এক্সারসাইজ না করেন, তাহলে হাঁটুর যে দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজ আছে, সে কার্টিলেজটা একটু ট্রমাটাইজড হবে। কারণ হচ্ছে ওজনটা যে ওখানেই বেশি পড়ে আর কি। তো আমার সাজেশন হচ্ছে যেহেতু এখনও খুব বড় ধরনের সমস্যা হয়নি, সেক্ষেত্রে যদি আপনি রেগুলার একটা এক্সারসাইজ করেন, তাহলে কি হবে, আপনার হাঁটুর চতুর্পাশের মাংসপেশিগুলো শক্তিশালী হবে এবং আপনার ওজনটা পুরাপুরি কার্টিলেজের পরে পড়বে না, পাশের মাংসপেশিগুলো শেয়ার করবে। এটা হলো একটা। আপনাকে হয়তো কেউ বলতে পারে যে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আবার আপনি কেন এক্সারসাইজ করবেন বা কেন হাঁটাহাঁটি করবেন, হাঁটাহাঁটি করতে গেলে ব্যথা আরও বেড়ে যাবে। এটা আসলে ভুল ধারণা। কারণ ব্যথাটা হচ্ছেই, কিন্তু মাংসপেশিগুলো দুর্বল, সেগুলো ওজনটা বেয়ার করতে পারছে না। কারণ আগে তো আপনার এই ব্যথাটা ছিল না, আর এই ব্যথা তো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে হয়নি, এটা তো এই কারণেই হয়েছে। সেজন্য যখন আপনার ব্যথা হচ্ছে, তখন যদি আপনি খুব জোরে হাঁটাহাঁটি বা খুব এক্সেসিভ ইন্টেন্সিভ কিছু করেন, সেক্ষেত্রে ব্যথা বেড়ে যাবে। কিন্তু আপনি যদি, যেটা ইংরেজিতে বলে লো ইম্প্যাক্ট এক্সারসাইজ, খুব আস্তে আরামসে শুরু করবেন, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে যাবেন, অল্প অল্প করে স্পিড বাড়াবেন, এবং যদি স্পিড না বাড়াতে পারেন তাহলে খুব আস্তে আস্তে হেঁটে আপনার মাংসপেশিগুলোকে সতেজ করুন, শক্তিশালী করুন, আস্তে আস্তে স্পিডটা বাড়ান, রেগুলার এক্সারসাইজ করেন। অ্যাট দ্য সেম টাইম আপনার ওজন, আমি এক্স্যাক্ট কতটুকু আছে আমি জানি না, যদি ওজন যেটা বেশি আসে সেটাকেও কমায় নিয়ে আসতে হবে। এবং আপনার যদি এক্সারসাইজটাই করেন আর হালকা যদি ওই কার্টিলেজ ক্ষয় হওয়া বন্ধ করার জন্য কিছু ওষুধ আছে, সেটা খেতে পারেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে। এবং আমি বলবো ইনিশিয়ালি যদি আপনি রেগুলার একটা এক্সারসাইজ, আপনার যে বয়স, সেই বয়সে আপনি 1 ঘন্টায় হাঁটা উচিত বা 1 ঘন্টা অন্য কোনো এক্সারসাইজ করা উচিত। যদি করেন এবং ওই হাঁটু বা নি জয়েন্টের চতুর্পাশে যে মাংসপেশি বা পায়ের মাংসপেশিগুলোকে যদি শক্তিশালী করেন,
তাহলে দেখবেন হয়তো এই ব্যথাটা আর থাকবে না আপনার। জি, আমাদের দর্শক উনি বলেছিলেন যে ওনার বয়স 46 বছর এবং ওজন এখন 72 কেজি আর কি, এটা 64-65 ছিল, হঠাৎ করে এটা 70-এর উপরে উঠে না, গেছে। এই ওজন তো ওনার বেশি আছে, ওজন বেশির কারণে এটা হয়েছে, সেটা আমি ওনাকে বলছি। নিশ্চয়ই। জি, আমরা হাঁটু ব্যথা নিয়ে যেহেতু কথা বলছি, এটার চিকিৎসা পদ্ধতি কিরকম আপনাদের কাছে? চিকিৎসার একটা বিষয় আছে। ইনিশিয়ালি খুব প্রাথমিক পর্যায়ে যদি এটা ধরা পড়ে এবং ঠিকমতো ওনাকে যদি, পেশেন্টকে যদি অ্যাডভাইস দেওয়া যায়, গাইড করা যায়, উনি যদি কি বলবো, নিজেকে একটু অ্যাক্টিভ লাইফ লিড করতে চায়, এটাকে আমাদের বইয়ের ভাষায় বলা হয় যে লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জ বলতে এটা বুঝি যে ওয়েট কন্ট্রোল, রেগুলার এক্সারসাইজ এবং এমন ধরনের খাবার খেতে হবে যাতে এই ওজনটা না বেড়ে যায়। এখন ওজন বাড়ার ক্ষেত্রে আমি বললাম যে বয়স বেড়ে গেলে ওজন যে বেড়ে যাচ্ছে, কারণটা হচ্ছে, নিয়মটা হচ্ছে এরকম যে আমি কতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে এবং কতটুকু ক্যালোরি আমি ইনটেক করছি, এইটার ব্যালেন্স করতে হবে। সে আমি সারাদিন এমন কোনো অ্যাক্টিভিটিস করি না যে আমার ক্যালোরি হয়তো 1000 কিলো ক্যালোরির বেশি এক্সপেন্ড করতেছি না। আমি যদি 250-300 কিলো, 3000-2500 কিলো ক্যালোরি খেয়ে ফেলি, কারণ সারাদিন তো খাওয়া দাওয়ার মধ্যেই আছি, ওইটাই অ্যামিউজমেন্ট, তাহলে তো ওজন কন্ট্রোল হবে না। মনে করতে হবে যে আমি যেহেতু মুভমেন্ট করতেছি না, আমাকে কম খেতে হবে। আর আমি যদি মুভমেন্ট শুরু করি, ক্যালোরি কিছু বার্ন হবে, তাহলে এক্সট্রা যেটা আছে ওটা কমবে। তার মানে আলটিমেটলি এটা কমবে। অনেকে মনে করে যে আমি 5 দিনে, 10 দিনে, 1 মাসে সব কমায় ফেলবো। ইটস অ্যাবসার্ড। ইট টেক্স টাইম। এটাকে সময় দিতে হবে। আপনাকে লাইফস্টাইল চেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে আপনি এখন থেকে আপনি এভাবে চলবেন যাতে আপনি সুস্থ থাকতে পারেন, এই ধরনের অসুখগুলো থেকে নিজেকে মানে সুস্থ রাখতে পারেন। তো সেটা যদি আমরা মনে করি যে লাইফস্টাইল, ওয়েট কন্ট্রোল, রেগুলার এক্সারসাইজ এবং সুষম খাবার। এখন এই রেগুলার এক্সারসাইজ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কেউ যদি রেগুলার টেনিস খেলে, দেন হি ক্যান প্লে দ্য টেনিস, তার জন্য সেটাই ভালো। কারণ সেই সুযোগটা নাই, তাহলে হাঁটাটা আমার মনে হয় যে অতি সহজেই করা সম্ভব। এখন কেউ যদি মনে করে যে আমি ফুটবল খেলবো, হি ক্যান প্লে ফুটবল অলসো, কিন্তু এটা অ্যাক্টিভ লাইফে যেতে হবে। তারপরের স্টেজে যদি মনে করি যে না, এমনই অবস্থা দাঁড়িয়েছে যেটা হচ্ছে না, তখন অনেক চিকিৎসা আছে, যেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমি এইটুকু বলতে পারি, আমরা অনেক ধরনের ওষুধ দিই যেটা কার্টিলেজটাকে ক্ষয়ের থেকে রোধ করে। আবার অনেক ধরনের এখন ইন্টারভেনশন আছে, যেটা আমরা পিআরপি দিচ্ছি বা ভিস্কো জেল দিচ্ছি বা অনেক সময় স্টেরয়েড ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিই। যখন শেষ স্টেজে যেয়ে কিছু করা যাচ্ছে না, বয়স হয়ে গেছে, একজন মানুষ অনেক সাফার করতেছে, কিভাবে করা যায়। আবার এই স্টেজে ওনাদের অনেকগুলো কোমরবিডিটিস, অনেকগুলো ডিজিজ সাথে থাকে, যেমন ধরেন হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, কিডনিতে সমস্যা আছে, ব্যথার ওষুধ দেওয়া যাচ্ছে না, অনেকগুলো বিষয় আছে। সেই বিষয় চিন্তা করে তখন আমরা স্টেরয়েড জয়েন্টের ভিতরে ইনজেকশন দিই, অথবা ভিস্কোজিল দিই, অথবা পিআরপি দিই। এমন আছে যে কার্টিলেজ ক্ষয় হয়ে গেছে, ডিফর্মিটি হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, সেই জায়গাগুলোতে আমরা অপারেশন করি এবং অপারেশন করে রিপ্লেসমেন্ট করলে মুভমেন্টটা বাড়ে। কিছু জয়েন্টের মুভমেন্টের রেস্ট্রিকশন থাকে, কিন্তু পেন ফ্রি থাকে। আচ্ছা, এবং এই অপারেশনের মধ্যে কি আপনাদের হাঁটু রিপ্লেসমেন্ট সার্জারি আছে? মানে আপনারা কি এটা করেন? এটাকে বলে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে হয় কি, ব্যথাটা কমে যায় এবং মুভমেন্টটা স্বাভাবিক হয়। এটা 100% ক্ষেত্রেই যে ভালো হয় তা নয়। অনেক ক্ষেত্রে থাকে যে 10% বা 15%, কোনো কোনো ক্ষেত্রে 20% পেশেন্ট অনেক সময় ব্যথার কমপ্লেন করতে পারে, তবে 80% ক্ষেত্রে ভালো থাকে। আর একটা ফোন নিয়ে নিই। জি প্লিজ। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি আরিফুল ইসলাম বলতেছিলাম। জি আরিফুল ভাই বলুন। জি, আমার আম্মুর বয়স 50 এবং তার অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়ছিল। এখন তার 2 পায়ে অস্টিওআর্থ্রাইটিস, বলা হয়েছে যে এটা স্টেজ 2। এখন এরপরে আমি একজন চিকিৎসককে দেখানো হয়েছিল। এখানে আম্মুকে হায়ালুরোনিক অ্যাসিড নামে একটা ইনজেকশন এবং স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়েছে। এরপর কিছুদিন আম্মুর ব্যথা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে ব্যথা পুরোপুরি নিরাময় হয়নি এবং তাকে কোয়াড্রিসেপস নামে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে এবং এক্সারসাইজটা সে কন্টিনিউ করে, কিন্তু মানে ব্যথা তার এখনো আছে। সেক্ষেত্রে সে এখনো মানে বসে নামাজ পড়তে পারে না। বসে নামাজ পড়লে তার ব্যথাটা এখনো থেকে যায়, মানে ব্যথা এখনো করে। তো সেই জন্য পরবর্তীতে যাওয়ার পরে আমাকে পিআরপি দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু পিআরপিটা কতটুকু ইফেক্টিভ হবে বা এই স্টেজ 2-তে তার জন্য কোন চিকিৎসা নেওয়া যেতে পারে সে বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। অনেক আমার মনে হয় যে অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা আপনি যে প্রশ্নটা করছেন এই ধরনের ইস্যু নিয়ে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে এবং মেডিকেল সায়েন্সেও অনেক ডিবেট আছে। এখানে আপনি বললেন হায়ালুরোনিক অ্যাসিড দেওয়া হয়েছে স্টেজ 2-তে, কিছু কাজ হয়েছে, তারপরেও ব্যথা করতেছে। এখন কি দিবেন? পিআরপি দেবেন বা কি করবেন? সার্জারি করবেন? কোনটাতে যাবেন? দেখেন, আমি লিটারেচার যা দেখছি বা আমাদের যা অভিজ্ঞতা, উই ক্যান্ট গিভ এনি গ্যারান্টি যে হায়ালুরোনিক অ্যাসিড খুব বেনিফিট দিবে বা ভালো হয়ে যাবে। ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেকেই ভালো হয়, কিন্তু সব যে ভালো হবে এটা আশা করা মোটেই ঠিক না। এখন আসি পিআরপি দিলে কি হবে? পিআরপি আপনি নিশ্চয়ই শুনছেন যে পিআরপি কি জিনিস। এটা প্ল্যাটিলেট রিচড প্লাজমা, আমরা ব্লাডের থেকে নেওয়া হয়। পিআরপি দিয়ে অনেক ক্ষেত্রেই ভালো হয়, আবার অনেক ক্ষেত্রে কিছু হয় না। এখন আপনাকে চিন্তা করতে হবে। আমি যেটা করি সেটা হচ্ছে এরকম, আমি কোনো পেশেন্টের এই ভিস্কোজেল বা হায়ালুরোনিক অ্যাসিড বা পিআরপি দেওয়ার আগে তাদের সাথে ক্লিয়ার একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে এইটাতে এত খরচ হবে, কিন্তু আপনার বেনিফিট কতটুকু হবে, দিস ইজ এ কোশ্চেনেবল ইস্যু। কারণ আমি পিআরপি দিয়ে আপনাকে কখনোই বলবো না যে এটা দিলে আপনি ভালো হয়ে যাবেন। নো, এরকম কোনো ইস্যু নাই। লিটারেচার বলতেছে পিআরপি এ বিট বেটার দ্যান হায়ালুরোনিক অ্যাসিড। দ্য রিজন ইজ দ্যাট দ্য পিআরপি এখানে কোনো হার্ম করবে না, তবে একটা সেল হয়তো রিজেনারেশন হতে পারে, বেটার হতে পারে। অনেকেই অনেক কিছু ডিমান্ড করে, কিন্তু আমার জানা মতে এখনো পর্যন্ত সেই ধরনের ক্লাস 1 বা ক্লাস 2 এভিডেন্স বা র্যান্ডোমাইজ কন্ট্রোল স্টাডি নাই যে পিআরপি দিয়ে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। নো, তবে এইটা আছে যে রিকমেন্ডেশন আছে যে পিআরপিতে কোনো হার্ম নাই, আপনি দিতে পারেন। এইটুকুই আমি বলবো। জি, এই ক্ষেত্রে কি ওনার মার জন্য কি এই পর্যায়ে, মানে ওনার মার বয়স উনি বলেছেন 50 বছর, আর কি অন্য কোনো আপনার সাজেশন থাকবে যে যেমন এক্সারসাইজ করে যেটা আপনি বলেছেন সেটা কি থাকবে? আমার সাজেশন হচ্ছে যে অ্যাক্টিভ লাইফ স্টাইলের যে উনি যে বয়স, ও বয়স তো আমি বলবো যে এমন কোনো বয়স নাই। নিশ্চয়ই শি ক্যান ওয়ার্ক আউট, গ্রাজুয়ালি অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না হলে জয়েন্ট স্টিফ হয়ে যাবে, আরও খারাপ হবে যত ওষুধই আমরা দিই, কারণ এটা তো একটা ডিজেনারেটিভ প্রসেস, ইটস কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা বন্ধ করতে হলে কয়েকটা জিনিস পাশাপাশি করতে হবে, তার ভিতরে এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু। সেকেন্ডলি যেটা উনি শুরু করছেন, আমি বলবো যে বেটার টু ট্রাই উইথ দিস পিআরপি, লেটস সি কি হচ্ছে। যদি পিআরপিতে উনি ভালো হয় দেন ওয়েল অ্যান্ড গুড, না হলে নেক্সট স্টেজে যেয়ে কি করব তখন সিচুয়েশন বলে দেবে বা ওই সময়ই বলে দেবে, আমরা ফলো আপ করলে বুঝতে পারবো যে কি করতে হবে। আচ্ছা, জি নিশ্চয়ই। আমরা এখন একটু অস্টিওপোরোসিস এই প্রসঙ্গে আসি। অস্টিওপোরোসিসটা কি এবং এটা কেন হয়?
এটা একটা ভালো প্রশ্ন করছেন। অস্টিওপোরোসিস আসলে এটা হাড়ের একটা ক্ষয় রোগ। ক্ষয় বলতে আমরা এটা বুঝাচ্ছি হাড়ের এটা আমরা বলি মিনারেল ডেনসিটি, মানে হাড়ের ভিতরে যে মিনারেলসগুলো আছে সেইগুলোর, যেমন ক্যালসিয়াম ফসফেট আছে, এটা ডেনসিটিটা কমে যায়। নট অনলি দ্য ডেনসিটি কমে যাওয়া, এর গুণগত মানও কমে যায়। এটা অল্প আঘাতে বা যে আঘাতে স্বাভাবিক হাড় ভাঙার কথা নাই সেই ধরনের আঘাত, যেমন আমি এর আগেও বলছি, একজন মানুষ যদি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যায় স্বাভাবিক অবস্থায় কোনোদিনই হাড় ভাঙবে না। কিন্তু দেখেন যে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসতেছে অস্টিওপোরোসিস নিয়ে, কিচ্ছু না বলে উনি খাট থেকে নামতেছিল ওয়াশরুমে যাওয়ার জন্য, পাটা দিয়েছে আর হাড়টা ভেঙে গেল, জাস্ট এতটুকু টুইস্টিং। অথবা উনি দাঁড়িয়েছিল, কেন যেন একটু পড়ে গেল, বাস ভেঙে গেল। এটাও স্বাভাবিক নয়। তার মানে কি, অস্টিওপোরোসিস বলতে আমি বুঝাচ্ছি যে বোনসের মিনারেল ডেনসিটিটাও কমে গেছে, অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি, গুণগত মানটাও কমে গেছে, তখনই আমরা বলি অস্টিওপোরোসিস। এবং অস্টিওপোরোসিসটা হয় ইন জেনারেল এজিংয়ের জন্য, সিনাইল অস্টিওপোরোসিস। আর আরেকটা যেটা অস্টিওপোরোসিস ভেরি কমন, সেটা হচ্ছে ফিমেলদের, ওম্যান পোস্ট মেনোপোজাল যে অস্টিওপোরোসিস হয়। মেনোপোজের পরে অস্টিওপোরোসিস হওয়ার কারণ হচ্ছে যে হরমোনগুলো মেনোপোজের পরে কমে গেছে, সেই হরমোন না থাকার জন্য, এস্ট্রোজেন বিশেষ করে হরমোন না থাকার জন্য ক্যালসিয়াম মেটাবলিজমের হ্যাম্পার হচ্ছে, যার জন্য অস্টিওপোরোসিস হচ্ছে। এবং পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস এটা খুব বড় আকারের মেয়েদের জন্য একটা ঝুঁকি আর কি। আচ্ছা। এবং এটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে এই অস্টিওপোরোসিস যখন মানুষের হচ্ছে তখন কোনো সিমটম নাই, সে বুঝতে পারে না যে আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা চিকিৎসক, আমাদের দায়িত্বটা বেশি যে কার হাড় ক্ষয় হতে পারে এবং কে কতটা ঝুঁকিতে আছে সেই ঝুঁকি বিবেচনা করে তাকে সঠিক চিকিৎসাগুলো দেয়া। যেমন আমি একজন অর্থোপেডিক সার্জন, আমার কাছে একজন অস্টিওপোরোসিস নিয়ে আসলো, তার আমি হাড়ের চিকিৎসা, আমি এমনও দেখছি যে আমি এক পায়ের হাড় ভেঙে নিয়ে আসছে, চিকিৎসা করে দিয়েছি, উনি ভালো হয়ে বাড়িতে গেছে, 3 মাস পরে আর এক পা ভেঙে নিয়ে আসছে। তাহলে আমি তো সঠিক চিকিৎসা করি নাই, কারণ আমি যখন এক পা ভেঙে নিয়ে আসছে তখন আমাকে সঠিক চিকিৎসা করা লাগতো যাতে আর এক পা না ভাঙে। নিশ্চয়ই এই বিষয়টা আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট, কারণ আমি চিকিৎসক, আমি বুঝতেছি যে উনি কতটা রিস্কে আছে, সেই রিস্ক আমাকে অ্যাসেসমেন্ট করে তাকে সঠিক কাউন্সেলিং এবং তাকে সঠিক পদ্ধতি যদি আমরা বোঝাতে পারি, চিকিৎসা দিতে পারি, তাহলে এই অস্টিওপোরোসিসের যে একটা বিরাট বার্ডেন এই এল্ডারলি পিপুলদের, বয়স্ক মানুষের, সেটা কিন্তু অনেকখানি কমানো সম্ভব। আমরা অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করছিলাম, এই অস্টিওপোরোসিসের চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন? অস্টিওপোরোসিসের চিকিৎসার জন্য ইনিশিয়ালি আমাদেরকে মনে রাখতে হবে যে হাড় যে ক্ষয় হচ্ছে, আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি তাহলে এত দ্রুত হাড় ক্ষয় হবে না। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, দেখেন যারা গ্রামের খেটে খাওয়া মানুষ বা যারা রিক্সা চালাচ্ছে বা খেটে খাচ্ছে, তাদের কিন্তু সহজে অস্টিওপোরোসিস হয় না। কারণ হচ্ছে কি, তারা সারা দিন এত পরিশ্রম করতেছে যে তাদের ওই মাংসপেশি এবং হাড় দুটোই খুব শক্ত, সহজে ভাঙে না। এই অস্টিওপোরোসিস যদি আমি ইন জেনারেল মানুষের কথা চিন্তা করি, তাহলে বেশি হচ্ছে কাদের, যাদের সিডেন্টারি লাইফস্টাইল, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদমই কম। যত আপনি এক্সারসাইজ করবেন হাত পা বা মুভমেন্টের, ততই দেখবেন যে আপনার মাংসপেশিগুলো শক্তিশালী হবে এবং হাড়গুলো শক্তিশালী থাকবে, অস্টিওপোরোসিস কম হবে। এখন এটা ইন জেনারেল মনে করেন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ যেটা আমরা বলি, হাঁটাকে আমরা বলি ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। তো আপনি যখন হাঁটতেছেন তখন পুরা ওজনটা হাড়ের পরে পড়তেছে, বিশেষ করে যে ভার্নারেবল এরিয়া আছে, নেক অফ দ্য ফিমার বা ইন্টারট্রকেন্টিক এরিয়া,
এই এরিয়াগুলো প্রক্সিমাল ফিমারে পড়তেছে, তখন এই এরিয়ার হাড়গুলো শক্ত হচ্ছে এবং মাংসপেশিগুলো শক্তিশালী মানে থাকতেছে। আপনি থাইয়ের যে আমাদের হাড় কথা বলছেন, সেটা যে আমাদের দর্শকের সুবিধার জন্য। আচ্ছা, তাও আমি সেই জন্য বলতে চাচ্ছি যে যদি আমরা রেগুলার হাঁটি তাহলে যে কমনলি যে ফ্র্যাকচারগুলো অস্টিওপোরোসিসের জন্য হচ্ছে সেটা কিন্তু সহজে হবে না। এটা হচ্ছে এজিংয়ের জন্য যেগুলো হচ্ছে সেগুলোকে যদি আমি প্রিভেন্ট করতে চাই, সেগুলো থেকে যদি আমি সুস্থ থাকতে চাই। এখন আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন মেনোপোজের পরে পোস্ট মেনোপোজাল যে অস্টিওপোরোসিসটা হয় এটা খুব দ্রুত হয়ে যায়, এবং এই মেনোপোজ শুরুতেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। যে লাইফস্টাইলে আমার চলার কথা ছিল, চলতেছিলাম, সেই লাইফস্টাইল থেকে ভিন্নভাবে একটু অ্যাক্টিভ লাইফে ফিরে যেতে হবে। এক্সারসাইজ এবং রেগুলার এক্সারসাইজ, খাবার দাবার, বিশেষ করে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম কন্টেনিং ফুড একটু খেতে হবে। যেমন ধরেন ডেইরি প্রোডাক্ট, দুধ, চিজ, পনির, এই জাতীয় দই, এইগুলো খাওয়ার জন্য অনেক সময় বলা হয়। অনেক শাকসবজিতেও প্রচুর ক্যালসিয়াম আছে, সেটা খেতে পারে। এছাড়াও আমরা ফিজিশিয়ান হিসেবে আমরা অনেক সময় এই অস্টিওপোরোসিস খুব মিনিমাম লেভেলে যখন থাকে তখন কিছু ওষুধ দিই, যেমন ধরেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিই এবং অ্যাট দ্য সেম টাইম ক্যালসিয়াম দিই। এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই কাজ করে, তবে ক্যালসিয়ামটা যদি ক্যালসিয়ামের সাথে শুধু ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি থাকে অ্যাবজর্ব করার জন্য। আবার ভিটামিন ডিটা এমনিও সাপ্লিমেন্ট দেওয়া হয়, কারণ ভিটামিন ডিটা মূলত আমরা সূর্যরশ্মি থেকে পেয়ে থাকি, কিন্তু আমাদের সেই কালচারে বা আমাদের সোসাইটিতে সেই ধরনের কোনো ব্যবস্থা বা আমরা অতটা কেয়ারফুল নাই যে সূর্যরশ্মি থেকে আমরা কিভাবে ভিটামিন ডিটা নিই। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, ছেলেরা অনেকটাই ফেস বা হ্যান্ডে অনেক এক্সপোজার আছে, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে একটু ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া ভালো এবং দিয়ে রাখা ভালো, কারণ আমার জানা মতে 80-90%-এরই ভিটামিন ডি ডিফিসিয়েন্ট থাকে আর কি। তো সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে। ডি এবং ক্যালসিয়াম এটা সবসময় সাপোর্ট করবে বোন হেলথকে। আচ্ছা, এটা কি কোনো বয়স আছে যে এত বয়স, বিশেষ করে মেয়েদের বেলায়, যে এত বছর বয়সের পর থেকে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া উচিত, নাকি যে কোনো বয়সে এটা দেওয়া যায়? না, মেয়েদের ক্ষেত্রে আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন তাহলে অ্যারাউন্ড দ্য মেনোপজ থেকেই শুরু করা উচিত। আর ছেলেদের ক্ষেত্রে আমার মনে হয় অ্যাবাভ 60-65-এ গেলে খাওয়া উচিত, আর রেগুলার একটা এক্সারসাইজের ভিতরে যাওয়া উচিত। এছাড়াও অস্টিওপোরোসিসের চিকিৎসার জন্য আমরা একটা টেস্ট আছে যেটা আমরা বোন মিনারেল ডেনসিটি টেস্ট করি। সেই টেস্টটা করলে আমরা বুঝতে পারি যে এটা কি অস্টিওপোরোসিসই না অস্টিওপেনিয়া, লেভেলটা দেখি। সে লেভেলের উপরে, সেই গ্রেডের উপরে ভিত্তি করে চিকিৎসা আছে বিভিন্ন ধরনের। কোনো সময় ওরাল মুখে খাওয়ার ট্যাবলেট আছে, কোনো সময় ইনজেকশন দেওয়া হয়, এভাবে চিকিৎসা করে থাকেন। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলবার থাকে তাহলে বলার জন্য অনুরোধ করছি। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই এটা যে দুইটা ডিজিজ নিয়ে আমি আজকে মূলত কথা বলছি, সেই দুইটা ডিজিজই আমরা একজন অর্থোপেডিক সার্জন হিসেবে প্রতিনিয়ত প্রচুর পেশেন্ট এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা চিকিৎসা করি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে চিকিৎসার সাথে সাথে যদি আমরা এই ইনফরমেশন, এই ধারণাগুলো বা এই ইনফরমেশনগুলো যদি ওনাদেরকে দিতে পারি, তাহলে ওনারা নিজেরাই অনেকটা নিজেদেরকে তৈরি করতে পারেন এবং সেক্ষেত্রে তারা সুস্থ থাকতে পারে। সেই উদ্দেশ্যেই আজকে বেসিক্যালি আমি এই অনুষ্ঠানে এসেছি এবং এই অনুষ্ঠানে কথা বলতে চাচ্ছি। আমি মনে করি যে লাইফস্টাইল চেঞ্জ মানে রেগুলার অ্যাক্টিভ একটা এক্সারসাইজ, এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয়ত ওয়েট কন্ট্রোলের ব্যাপারে আমাদের সবাইকে কেয়ারফুল থাকতে হবে।
আর অ্যাক্টিভ লাইফ যদি আমরা থাকি, রেগুলার যদি একটা এক্সারসাইজ করি, আমার মনে হয় অনেকাংশেই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে সক্ষম হব। নিশ্চয়ই। এবং আপনি যেই কথাগুলো আজকে আমাদের সাথে মূলত শেয়ার করেছেন, অ্যাক্টিভ লাইফস্টাইল, আমি আশা করব আমাদের দর্শক এই বিষয়টির উপর জোর দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি বয়স্কদের সুস্থ থাকার উপায় সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।